গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সুলেখা। আজকের গল্প সুলেখা। অজ পাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকলো তখন সুলেখার কান্না এলো। এই সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল, এই পাড়াগাঁয়ে শ্বশুরবাড়ি হবে, যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে। কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা, সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণ্ময় মিত্র সম্বন্ধে আলোচনা। ভয়েল কাপড়ের জরির ধারে কী রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা। গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা। সব শেষ হয়ে গেল। গানের সে ভীষণ ভক্ত, ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না। এ সবের এই পরিণতি। এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন, না দিলেও পারতেন। আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলতো। তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারলে না। বলতে পারলে বোঝা নেমে যেত অনেক। স্বামীকে তার পছন্দ হয়েছিল। স্বামী শ্যামবর্ণ, অল্প বয়স, বিয়ে পাশও করেছেন। কিন্তু হলে কি হবে, তিনি বিদেশে চাকরি করেন। গল্পগুজব করবার জন্যে তাকে পাওয়া যাবে না সবসময়। অশিক্ষিতাদের মধ্যে অজ পাড়াগাঁয়ে একা একাই দিন কাটাতে হবে, মরে যাবে সে। নীলিমা কত দূরে পড়ে রইল। ও এবার আয়ে পাশ করবে, সামনে কত আনন্দভরা মুক্ত জীবন। সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির দমে। জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হয়েছে। একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল। কতকগুলো প্রাচীনা, কতকগুলো পাড়াগে বউ, তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি, না আছে কিছু। তারাই এসে সুলেখার চারিধারে ভিড় জমালে। কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল, কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না। থাকলেও আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা। স্বামীর ছুটি নেই। তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন। মিলিটারি চাকরি, বিশেষ ছুটি ছাটা নেই। যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন। সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল। একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে। কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে, যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না? এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে। টাকা ছিল না কাকার, নতুবা শহরে বিবাহ হতো। যাক সে কথা, ছেলে দেখে বিয়ে দেওয়া। ছেলে সত্যিই ভালো, স্বামীকে সে গড় পছন্দ করেননি। ভালো ছেলে, পাশ করা, স্বাস্থ্যবান। গ্রামের বাড়ি জীর্ণ বটে, কিন্তু বেশ বড়। অনেকখানি জায়গা জমি আছে, প্রজাপত্তর আছে, আগান বাগান, পুকুর, বাঁশঝাড় আছে। বনেদি সেকেলে গৃহস্থ। তবে ওই যা কথা, সেকেলে, একেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়েছেন একছড়া ভারী সেকেলে মুরকিমালা হার। দিয়ে বলেছিলেন, বৌমা, বড় পয়মন্ত জিনিসটা। আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমি তোমাকে দিলাম, তুমি আবার দিও তোমার ছেলের বউকে। জন্ম এই স্ত্রী হও। আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। হারছড়াটা ভারী বটে, কিন্তু একালে ও হার কেউ পরে? গৌরী কি ভাববে?
কলেজের অনুদি কি ভাববে যদি ও আজ মুরগিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয়? দিন ৫-৬ কেটে গেল। সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড় যা নীরদাকে সাহায্য করতে হয়। অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি, কিন্তু নীরদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কী ধরনের খাটুনিটা আশা করা যায়। নীরদা উদয়াস্ত খাটে, টিন ধান সেদ্ধ করে, বোঝা বোঝা খাড় কাচে, খই মুড়ি ভাজে, দুবেলা রান্না করতে আসে। এখন ওরা একবেলার ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয়। সুলেখা রাঁধতে জানে না যে তা নয়, কিন্তু গেঁয়ো রান্না, চচ্চড়ি, শুক্তুনি, মোচার ঘণ্ট, ঝালের ঝোল, বড়ির টক এসব সে রাঁধতে জানে না। তাছাড়া ভালোও লাগে না এসব তার। এভাবে জীবন নষ্ট করার কি মানে হয়? সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল। সুশ্রী চেহারার জন্যে আর চমৎকার গানের গলার জন্যে যা মানিয়েছিল ওকে। গৌরীর মা টিস্যু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন। ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন, এসব কথা তো ৮ বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের। আজ মনে হচ্ছে কত কাল, সেসব দিন শেষ হয়ে গেল। এর চেয়ে তার নাই বা বিয়ে হতো, থাকতো সে উষাদির মতো, নলিনীদের মতো, মিস সেনের মতো, মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা। হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা 10:30টায়। যেখানে খুশি তুমি যাও, সিনেমা দেখো, নাচ গানের জলসা দেখো, ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে, কি মজা। সকালবেলা ওর বড়জা এসে বললে, রাঙাবো এক কাজ করতে হবে যে। সুলেখা বললে, কি দিদি? কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ছেড়ে তুলতে হবে, বুঝলে? বেশ, পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর আর ডালের কথা ওর মনে নেই। দুপুরে আহারের পরে একটু শোবা মাত্র ওর ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল। ও অঘরে ঘুমোচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টি থানা ডোবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল। বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো। বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয়। এদের কোনো ব্যবস্থা নেই, এই সময় খেতে হয় গরম গরম চা। সে নতুন বউ, চা করতে যেতে পারে না। কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে? ও মা গো, ওদের বাড়ির বুড়িটা কি করে ভিজছে এই জলে নারকেল পাতা কুড়োতে। পাড়া গেয়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর চা ঘরে ঢুকে বললে, রাঙাবো, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ, সে কথা একদম মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বললে, ওই যা, সে কথা মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনাড়িই না মনে করছে।
তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে। সুলেখা ধড়মড় করে উঠে ছুট দিল ছাদের দিকে। ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বলল, ছুটতে হবে না রাঙাবো, বসো বসো। বসবো কি দিদি, ডাল ভিজে নষ্ট হয়ে গেল। সে কি এখনো ছাদে আছে ভাই? তুমি ঘুমুচ্ছিলে যখন বৃষ্টি এলো, সে আমি তুলে আনলুম। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো। সত্যি ভালো লোক বটে তার যা, মজা দেখবার মতো লোক নয়। ও বললে, বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে, রাঙা বইয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি। ও মা গো! এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে। ডাল কখনো তোলেনি সে, অত শত তার মনে থাকে না পাড়াগাঁয়ের লোকেদের মতো। সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে, কি হচ্ছে গো বৌদি? চুল বাঁধছি। এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো। গান করবে? সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন? একেই তো আনাড়ি হয়ে আছি এই বাড়ির মধ্যে, সে হবে না ভাই। তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা। কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি? কে আর বলছে? এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে যাবার জন্যে বাইরে এসে দাঁড়ালো। বললে, চলি আজ বৌদিদি, আর একদিন আসবো। এক পলসা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে। সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টির সজল অপরাহ্নের বাতাসে ভুরভুরে নেবু ফুলের গন্ধ। বড়চা নীরদা ওর ঘরে ঢুকে বললে, কি হচ্ছে রাঙা বউ? আসুন দিদি, কি আর হবে, এমনি বসে আছি। রান্নাঘরে চলো, দুটো ডাল ভাজবো। তুমি বসে বসে কুলোই ছাড়বে। আচ্ছা দিদি, সবসময় এসব কাজ তোমাদের ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, একটু ভালো কাজ। নীরদা হেসে বললে, সময় নেই ভাই, দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি, ওরই মধ্যে সময় করে নিতে হয়। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতাদের মধ্যে সে এসে পড়েছে, এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাঁধতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বললে, তুমি তো রাঙা বউ নতুন এসেছো, এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে, এরপর এই আবার ভালো লাগবে, তখন অন্য কিছুতে মন যাবে না। সুলেখা মনে মনে বললে, সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক, চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে। 2 ঘন্টা সে কি খাটুনি। নীরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ছাড়ছে। অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে। কি কর্মফলে এমন সংসারে সে এলো? অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে। সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে, গুনগুন করে কে গান ভাজছে, নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবলে, বারে, এমন জয়জয়ন্তী আলাপ করে কে? সুলেখা নিজে গায়িকা, সে বুঝলে যে এই গুনগুন করে আলাপ করছে সে নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত, কিন্তু এ কি সম্ভব? এখানে কে গান গাইবে এমন? সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো।
সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই একটু করে গান অল্প একটু সময়ের জন্য গাইছিল, ঠিক গান গাইবার জন্যে নয়। সুলেখা ঘুম ও বিস্ময় জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই অস্পষ্ট জয়জয়ন্তীর সুর। তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে। চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে। এরা চোখ থাকতে কি অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জড়ি পরা শাড়ি পরে আছে সুলেখা, তার দিকে কারও চোখ গেল না। কেউ বললে না সে কথা। না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে পুড়িয়ে খেতে একটা বাক্যি। সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে। ওর সব গানগুলি সে গাইতে পারে, এ কথাও জানিয়ে দিয়েছে। অথচ গান গাইতে বললেও না তাকে কেউ। হিরণ্ময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণ্ময় মিত্রকে, তার সুকণ্ঠকে? সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর, কিংবা এবার ফাল্গুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেই। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে। একটি 11-12 বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গেয়েছিল, বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যেই। এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বললে, রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা? মেয়ের দল বললে, তুমি তো আর যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো, আমাদের সে ভাগ্যে কি আর আছে? নীরদা বললে, বস সবাই, তালের ফুলুরি খাবি। রাঙা বউ, তুমি তালের গোলাটা করো, আমি কড়াই তেল চড়িয়ে দিই। একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত 9টা। মেয়ের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এসব কাজে অভ্যাস নেই। ঠায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায়। এরা শুধু জানে ভোজনের তরিবত করতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন, বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের, তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি, খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই। জিভে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি? বসে বসে শুধু নির্বোধের মতো একরাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে ওকে বললে, রাঙা বউ, আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, গা ধুয়ে নিই কুয়োতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই, হারিকেনটা নিয়ে যাও ভাই। বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস। ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে। অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার ওপরে। খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র, রায়গ্রাম, বাহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে, 17ই আগস্ট তারিখে
নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা, কোনো ভুল নেই কোথাও, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি। কিন্তু কার নামে? নীরজা সুন্দরী মিত্র কে? একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল। তাই যদি হয়, তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে, এ কার চিঠি দিদি? নীরজা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, দূর, ও আবার তুমি দেখতে গিয়েছো? আমারই নাম। নীরজা থেকে পাড়াগাঁয়ের সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো। বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও আপিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে। ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম, নতুন বউকে এ কথা বলো না, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদার বারণ ছিল, শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কিনা, হিরণ্ময় মিত্র, নাম শুনেছ বোধহয়। বিখ্যাত গায়ক হিরণ্ময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে, একদিন দিদি জয়জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনি অনেক রাতে? ঘুমের ঘোরে শুনে সেদিন। পায়ের ধুলো দিন, তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমাকে, আমি কি করে জানব? সুলেখা গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত গল্প প্রেমীদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আরও অন্যান্য এই ধরনের গল্প শোনার জন্য। নমস্কার।